সুপ্রিয় দর্শক, ইস্পাহানি মুক্ত কণ্ঠে, মির্জাপুর মুক্ত কণ্ঠে আজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি বিশেষ দিন, কারণ বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ নিয়েছেন নতুন রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতির মাঠের এক সংগ্রামী মানুষ এবং রাজনীতিতে যিনি একজন জেন্টলম্যান হিসেবে পরিচিত। সবাই আজকে দলমত নির্বিশেষে সবাই তাকে স্বাগত জানিয়েছেন। তার শপথ অনুষ্ঠিত হয়েছে এবং একই সঙ্গে বঙ্গভবনে আজকে 4 জন মন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রীও শপথ নিয়েছেন। মন্ত্রিসভাতেও কিছুটা রদবদল এসেছে। এর মধ্যেই সরকার তার 6 মাসও অতিক্রম করেছে, 180 দিনও পার করেছে। আমরা দেখছি যে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর যে কার্যক্রম, সে কার্যক্রমের ব্যাপারে অনেকটাই তারা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন তাকে দিচ্ছেন ব্যক্তি হিসেবে। কিন্তু সরকার এই 6 মাসে কতটা অর্জন করতে পেরেছে তার কার্যক্রমে, তার প্রতিশ্রুতিতে, সেটি মূল্যায়নের দাবি রাখে। একই সঙ্গে আজকে যে নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনের দায়িত্ব নিলেন, এই বঙ্গভবনের যে অভিভাবকত্ব, রাষ্ট্রের যে অভিভাবকত্ব আজকে তিনি গ্রহণ করেছেন, সেটি রাজনীতির ক্ষেত্রে আগামী দিনে চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের সামনে কী বার্তা বয়ে আনছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলাপ করবার জন্য স্টুডিওতে 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে পরিচিত হব। রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান, বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি, স্বাগত আপনাকে। রয়েছেন বেসরকারি টেলিভিশন সময় টেলিভিশনের সিইও জনাব জুবায়ের বাবু, স্বাগত আপনাকে। এবং বাসদের সহ সাধারণ সম্পাদক জনাব রাজিকুজ্জামান রতন, স্বাগত আপনাকে। আমি রতন ভাই আপনার কাছ থেকে শুরু করি। শুরু করি জনাব জুবায়ের বাবুর কাছ থেকে, কারণ আপনি রিপন ভাই ছিলেন একজন জার্নালিস্ট হিসাবে, আপনি বঙ্গভবনে আজকে উপস্থিত ছিলেন, দেখেছেন শপথ অনুষ্ঠান। অনেক গণ্যমান্য অতিথিরা এসছেন, প্রশাসনের, সিভিল সোসাইটির, সাংবাদিক কমিউনিটির, সর্বস্তরের আমন্ত্রিত অতিথিরা এই শপথ অনুষ্ঠানে ছিলেন, মন্ত্রীরা ছিলেন, সংসদ সদস্যরা ছিলেন। মানে কি অ্যাম্বিয়েন্স দেখলেন, ভাইবটা কি দেখলেন একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আজকে বঙ্গভবনের শপথ অনুষ্ঠান? বিষয়টা কীভাবে, মানে মানুষ কিভাবে এটাকে কনসিভ করেছে, কিভাবে দেখেছেন? ধন্যবাদ। আমি আসলে একটু দুটোভাবে বিষয়টাকে দেখেছি। প্রথমটি হচ্ছে যে বাংলাদেশে তো আপনারা জানেন যে দীর্ঘদিন গণতন্ত্রহীনতায় ছিল। তো জনগণ, সারা বাংলাদেশের মানুষ, জনগণ মিলে বাংলাদেশকে গণতন্ত্র দিয়েছে। সেই গণতন্ত্র একটি সুন্দর সরকার উপহার দিয়েছে। সেই সরকার গণতান্ত্রিক উপায়ে একজন রাষ্ট্রের অভিভাবক অর্থাৎ রাষ্ট্রপতি দিয়েছেন। তো এটি একটি পার্সপেক্টিভ আপনি যদি দেখেন। আরেকটি যেটি হচ্ছে যে দীর্ঘদিন পরে বাংলাদেশের অভিভাবক হিসাবে আমরা এমন একটা মানুষ পেয়েছি যিনি মানে শুধু একজন সজ্জন ব্যক্তি নয়, তিনি তৃণমূল থেকে রাজনীতি করে উঠে আসা একজন মানুষ। সুতরাং সেই হিসাবে আমি বলতে পারি যে তৃণমূলের যেই সমস্যা তিনি বুঝবেন, সাধারণ মানুষের সমস্যা বুঝবেন এবং রাষ্ট্রের অভিভাবক হিসাবে তিনি যথাযথ সিদ্ধান্ত নিতে পারবেন। যেটি আমরা কিন্তু অতীতে দেখেছি, জোকার দেখেছি এই ধরনের পদে, যেটি রাষ্ট্রের অভিভাবক হিসেবে একজন জোকারকে আমরা বসিয়ে দিয়েছিলাম এবং রাষ্ট্রের অভিভাবক পদে কিন্তু আমরা বিভিন্ন বিতর্কিত মানুষকে বসিয়ে দিয়েছিলাম। তো সেই জায়গাটি থেকে আমি মনে করি রাষ্ট্রের একটি কলঙ্ক, আজকে একটি কলঙ্ক মোচন হলো, যে মোচনের মাধ্যমে এই যে এরকম একজন অভিভাবক পেল এবং সর্বজন স্বীকৃত। আপনি যদি একটা জিনিস মানে খেয়াল করেন যে আজকে আপনিও ছিলেন সেই অনুষ্ঠানে এবং সেখানে কিন্তু সব দল মত নির্বিশেষে সব ধরনের মানুষ ছিলেন এবং সবাই কিন্তু তাদের হাতের তালি, যদি আপনার তালির শব্দ শোনেন, মানে কী বলে, আপনার সাউন্ডটা শুনলে বোঝা যায় যে মানুষ কত আসলে কিভাবে ওনাকে গ্রহণ করেছে। সো এটি একটি অত্যন্ত, আমাদের মনে করি আমাদের বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে গত জুলাইয়ের যে অভ্যুত্থান হয়েছিল, যে স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে, সেই এগিয়ে যাওয়ার আরও একটি পদক্ষেপ হচ্ছে আজকের এই। জনাব রাজিকুজ্জামান রতন, এই পছন্দটি কেমন হয়েছে? ধন্যবাদ। প্রথমে অভিনন্দন জানাই আমাদের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে। এই পছন্দটা কেমন হয়েছে এটা বলবো না, বলবো যে এটা প্রত্যাশিত ছিল। মানে কোনো পছন্দ যখন জনগণের প্রত্যাশার সঙ্গে মিলে যায়, তখন তো আমরা বলবো যে আসলে খুব ভালো সিলেকশনটাই হয়েছে। এবং তিনি
পৌরসভা থেকে প্রেসিডেন্ট একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। 2 নম্বর, 15 বছর তিনি দলের মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন, 5 বছর ভারপ্রাপ্ত, 10 বছর মহাসচিব। ফলে দলের দুঃসময়ে দলের হাল ধরেছেন। যখন সবচেয়ে বেশি কষ্টকর সময় ছিল, এবং আমরা একটা সময় খেয়াল করেছি বিএনপি যখন নানাভাবে নিপীড়িত, নির্যাতিত, একটা সময় বিএনপির কর্মীদের, সাধারণ কর্মীদের নির্যাতনের কথা বলতে গিয়ে তিনি কেঁদেও ফেলেছিলেন। তখন অনেকে তাকে আবার বলেছিলেন যে একজন মহাসচিব তিনি যদি কান্না করেন তাহলে কর্মীরা কোথায় যাবে। কিন্তু তারা বুঝতে পারেনি যে নেতারা শুধুমাত্র কান্না তো কোনো দুর্বলতা নয়, না, কান্না হচ্ছে সংবেদনশীলতা, কান্না হচ্ছে কর্মীদের সঙ্গে অ্যাটাচমেন্টের রিফ্লেকশন। যে তিনি কর্মীদের যন্ত্রণাটা কীভাবে ফিল করতেন সেটা আসছে। তার মানে একটা কত বড় একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট। সাধারণত নেতারা যত বড় হন কর্মীদের কাছ থেকে তত দূরে সরে যান, কিন্তু তার ক্ষেত্রে আমরা এটা দেখেছি, তার কান্নাটা প্রমাণ করেছে যে তিনি কর্মীদের কত কাছে ছিলেন। কান্না শুধু দুর্বলতা প্রকাশ করে না, কান্না কত কাছে আছে, কতটা নিবিড়ভাবে কর্মীদের দুঃখটা পর্যবেক্ষণ করেন এবং কতটা আন্তরিকভাবে সেটাকে তিনি ফিল করেন। তো ফলে নেতা কর্মীদের সঙ্গে এবং জনগণের সঙ্গে তার একটা সম্পর্ক ছিল, এটা আমরা দেখছি। কিন্তু এগুলো হচ্ছে সবই ইতিবাচক দিক। কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রটা আমরা সম্মান যতটা দিতে পারি, সমালোচনা তার চেয়ে বেশি করি। আমরা একজন মানুষকে কাজ করার সুযোগ যতটা দেই, তাকে পদে পদে তাকে বিড়ম্বনার মধ্যে তার চেয়ে বেশি ফেলি। যে কারণে রাষ্ট্রের এখন সর্বোচ্চ পদে তিনি আছেন এবং সর্বোচ্চ পদে থেকে সর্বোচ্চ ঝুঁকিতেও তিনি আছেন। আবার আমাদের সংবিধান অনুযায়ী এই পদটা, যদিও রাষ্ট্রের তিনি প্রথম নাগরিক, কিন্তু আরেক দিক থেকে দেখলে রাষ্ট্রের একটা অকার্যকর নাগরিকও তাকে বানিয়ে ফেলা হয়েছে। তিনি তার এমন এক বন্দিত্বের মধ্যে পড়ে গেলেন যে সেখান থেকে তিনি কি আর ওই তার যে কর্মীদের ব্যথায় তিনি কেঁদেছিলেন, সেই কর্মীদের সঙ্গে তার সম্পর্কটা কি আগের মতো থাকবে? এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত, তিনি কি পারবেন তার পছন্দ অথবা তার দীর্ঘদিনের অভিজ্ঞতা সেটা প্রতিফলন ঘটাতে? কারণ তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমেই সব কাজ করতে হবে, এক। আর একটা বিষয়, বিএনপির মতন দলের পক্ষে এইরকম একজন ব্যক্তিকে মর্যাদা দেওয়াটা খুবই স্বাভাবিক। আবার বিএনপি এরকম একজন ব্যক্তির কাছে তাদের প্রত্যাশাও বেশি, এবং এইরকম একজন ব্যক্তির তারা নির্ভরতাও পেতে চাইবেন যে রাষ্ট্রপতি পদে যিনি থাকবেন তিনি যেন সন্দেহের তালিকায় না থাকেন, তিনি যেন দলকে বিড়ম্বনার মধ্যে না ফেলেন। এই দিক থেকে তিনি হয়তো দলকে সর্বোচ্চ সার্ভিসটা দেবেন না। জনাব রতন, আপনি আরেকটু যুক্ত করবেন। আমি একটু জনাব আসাদুজ্জামান রিপনের কাছ থেকে শুনে আসতে চাই, বাকিটা আপনি রাখেন, আমরা শুনবো আপনার কাছ থেকে। জনাব আসাদুজ্জামান রিপন, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি কি বার্তা দিতে চাইল? বিএনপি এক্সকিউজ মি, জুবায়ের বাবু এবং রাজিকুজ্জামান রতন খুব চমৎকারভাবেই বিএনপির যে সিলেকশনটা, চয়েসটা, পছন্দটা, এটা চমৎকারভাবে তুলে ধরেছেন। সুতরাং আমি বিষয়গুলো খুব বিরক্তি করতে চাই না। আমরা তো অনেক বছর কদম বুছি করা প্রেসিডেন্টই তো পেতাম নাকি, এটা তো সত্য কথা। এবং পার্টি হায়ারার্কি এই জাতীয় লোকজন দিতেই পছন্দ করত নাকি। মানে তিনি রাষ্ট্রের প্রথম নাগরিক, প্রথম ব্যক্তি, এবং যার নামের আগে একমাত্র একজন ব্যক্তি যার নামে মহামান্য শব্দটি উচ্চারিত হয়, তাকে মহামান্য পদে বসাচ্ছি অথচ কাজের লোকজনের মতো আচরণ করছি। খুব ক্লিয়ার। আমরা বিশেষ করে ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্টের কথা যদি ধরি, যে এই জাতীয় একজন লোককে এই দেশের মানুষের দুর্ভাগ্য ছিল। তাকে যারা বসিয়েছে তার থেকে বিএনপি বরঞ্চ তাকে বেশি সম্মান দিয়েছে, নিঃসন্দেহে। এবং সেটা, এবং আমার কাছে যেটা মনে হচ্ছে তাকে সম্মান দিয়েছে না, তার চেয়ারটাকে, প্রতিষ্ঠানটাকে তো দেওয়া উচিত। তো এই জন্য আজকে যখন মানে প্রেসিডেন্ট ইলেক্ট অবস্থায়, তিনি তো শপথ না নেওয়ার আগ পর্যন্ত তিনি তো প্রেসিডেন্ট ইলেক্ট, তো প্রেসিডেন্ট ইলেক্ট অবস্থায় যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বঙ্গভবনে প্রবেশ করলেন, তার আগেই তো প্রবেশ করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তিনি কিন্তু উঠে দাঁড়িয়ে তাকে মানে এগিয়ে সম্ভাষণ জানালেন। তো এই যে জেস্টারগুলো আমরা দেখি, আগে কি আমরা এটা দেখতাম? আমরা এটা আগে দেখতাম না। এবং দিস দ্য ফার্স্ট টাইম আমরা
ওই যে রতন তো বললেন না ক্লাউন মানে অর্থাৎ এরকম টাইপের লোক আপনি বলেছেন। তা আমরা কি দেখেছি, আমরা পার্লামেন্টে ক্লাউন টাইপের লোক দেখেছি, মানে নানাবিধ হাস্যরসের কথাবার্তা শুনেছি। হ্যাঁ, জীবনে হাস্যরস আপনার মানে ইয়ে লাগবে, কি বলে আপনার উইট হিউমার ছাড়া মানুষ চলবে তা না, কিন্তু মানে হিউমারটায় উইটটা একেবারেই খুব ক্লাসিক না হয়, যদি খুব নিম্ন মানের হয় তাহলে সেটা আসলে আলোচনার বিষয়। কিন্তু আমরা এগুলো তো পেতে পেতে অভ্যস্ত ছিলাম। একসময় শেখ মুজিবুর রহমান আমল একজন প্রেসিডেন্ট ছিলেন, নাম ছিল মোহাম্মদুল্লাহ। লেটন উনি মানে বিএনপিতে এসেছিলেন। তো মোহাম্মদুল্লাহ সাহেব সম্পর্কে আমার একটা গল্প, আমি অনেস্টলি বলি, এটা কোনো মানে আমি ওই দলটি পছন্দ করি না বলে যে আমি মানে অসত্য কথা বলবো তা না। বাকশাল নামক যে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে শেখ মুজিব যে সরকারি দলটা গঠন করেছিলেন, সেই দলের তাদের একজন জনসংযোগ পরিচালক ছিল, ভদ্রলোকের নাম মিস্টার মহিউদ্দিন। ভালো সাংবাদিকতা করতেন, সাংবাদিকই ছিলেন। তিনি একটা গল্প বলেছিলেন মোহাম্মদুল্লাহ সম্পর্কে। গল্পটা আজকে আমি বলতে চাই যদি মনে করেন। এত দীর্ঘ গল্প শোনার সময় নেই, কিন্তু আমরা সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আলাপ করব। একটু ইন্টারেস্টিং, একটু ইন্টারেস্টিং সংক্ষেপে বলতে হবে। আপনার দর্শকরা নিঃসন্দেহে খুব মানে আমার মনে উপভোগ করবেন না, কিন্তু আমরা এত লম্বা গল্প করলে আমাদের আলোচনার সময় কম। খুব লম্বা গল্প না। তো রাষ্ট্রাচারে যেমন প্রেসিডেন্ট যখন আসেন একটা দেশে, তখন আপনার লাল গালিচার সম্বর্ধনা দেওয়া হয়। তো মোহাম্মদুল্লাহ সাহেব তখন প্রেসিডেন্ট ছিলেন। তো শেখ মুজিবুর রহমান যে তার দলের লোকদের কাছে তার যে মানে তাদের কল্পিত যে ইমেন্স পার্সোনালিটি, শেখ মুজিবুর রহমান পেছনে হাঁটছেন, রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদুল্লাহ সাহেব হাঁটছেন, মানে মার্শাল টিটো আসলেন যুগোস্লাভে, উনি তো বিশাল বপুধারী মানুষ। এখন ওই যে লাল গালিচার অর্ধেক তো মোটামুটি মানে টিটো সাহেবই দখল করে ফেলেছেন তার মানে বডি স্ট্যাচারে। আর মোহাম্মদুল্লাহ সাহেবের খেয়াল হলো যে শেখ মুজিবুর রহমান তারা তো তাকে বঙ্গবন্ধু নামে ডাকতেন, বলে বঙ্গবন্ধু তো পিছনে, এটা কেমন কথা। তখন সে আস্তে করে কার্পেট থেকে নেমে গেছেন। তো তখন রাষ্ট্রাচারে যিনি প্রধান মানে চিফ অফ প্রোটোকল, তিনি শেখ সাহেবকে এসে বললেন যে মোহাম্মদ রাষ্ট্রপতিকে কার্পেটে উঠতে বলেন। তো প্রথমে মানে রাষ্ট্রপতিকে বলছেন, রাষ্ট্রপতি ভয়ে আরও এক ধাপ কার্পেট থেকে নিচে নেমে গেছেন, সবুজ ঘাসে নেমে গেছেন। তো এই অবস্থায় যখন তাকে কার্পেট উঠানো যাচ্ছে না, তখন তিনি মানে প্রধানমন্ত্রীর শরণাপন্ন হলেন মানে শেখ মুজিবের কাছে, যে বললেন যে মহামান্য রাষ্ট্রপতিকে কার্পেটে উঠতে বলুন। তখন উনি নাকি বলছেন, এই মোহাম্মদুল্লাহ কার্পেটে ওঠ। তো মোহাম্মদুল্লাহ ওই দমক খেয়ে আরও এক হাত পিছনে চলে গেছে, সে এই হারামজাদা মোহাম্মদুল্লাহ কার্পেটে ওঠ। এখন আমরা তো এই দেশে মোহাম্মদুল্লাহ কার্পেটে ওঠ এই জাতীয় অথবা কদমবুসি করা প্রেসিডেন্টই পেতাম। সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যদি আপনি বিবেচনা করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর পার্টিতে ম্যাডাম এবং তারেক রহমানের পরে মানে সর্বোচ্চ নেতা এবং মানে সর্বজন গ্রাহ্য, তাকে সবাই ভালোবাসেন, পছন্দ করেন। তো এমন একজন মানুষকে তো বিএনপি স্পেয়ার করেছে। বিএনপি তো এখানে একটা মানে অর্ডিনারি মানে আবুল টাইপের লোক, কদমবুসি করার লোকজন দিতে পারতো। বিএনপি যেহেতু সেটা দেয়নি, তার মধ্য দিয়ে প্রমাণ করতে চেয়েছে বিএনপি যে বিএনপি মহামান্য শব্দটির যথাযথ শব্দটির প্রতি সম্মান জানাতে চায়। তাহলে এখানে বিএনপির মধ্যেও কি একটা পলিটিক্যাল ট্রান্সফরমেশন হয়েছে বলে আপনি মনে করেন কিনা? কারণ বিএনপি তো অতীতেও রাষ্ট্রপতি নিয়োগ করেছিল এবং সেখানেও মানে নানা ধরনের ইকুয়েশনে রাষ্ট্রপতি নিয়োগ করেছেন তারা, এবং এই পলিটিক্যাল লেভারেজ নেওয়ার জন্য যে কালচার বাংলাদেশে এখন পর্যন্ত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব বা শপথ গ্রহণ আগ পর্যন্ত যেই বাংলাদেশে বঙ্গভবনের যে অ্যাপয়েন্টমেন্টগুলো আমরা দেখেছি, সেগুলোর মধ্যে কোনো না কোনোভাবে একটা পলিটিক্যাল লেভারেজের গন্ধ পাওয়া যেত। সেখান থেকে বিএনপির নতুন বোধোদয় বা নতুন কোনো ট্রান্সফরমেশন হয়েছে বলে আপনি মনে করেন? আমি এখানে বা এটার মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থেকে থাকতে পারে কি? না, আমি জিনিসটা বলি আপনাকে। প্রথম হচ্ছে যে একটা যিনি রাষ্ট্রের এইরকম সর্বোচ্চ অবস্থানে যাবেন, পদটিতে যাবেন, তার কিন্তু স্বাভাবিকভাবেই সাধারণ জনগণের একটা গ্রহণযোগ্যতা লাগবে। তো যেটি অবশ্যই এটি একটি বিশাল পরিবর্তন, যেটি এমন একটি মানুষকে বিএনপি সিলেক্ট করেছে যার একটা গ্রহণযোগ্যতা রয়েছে। আপনি যদি এই গ্রহণযোগ্যতাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রাজনীতির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। রাজনৈতিকভাবে তো বিএনপিতে অনেক মানুষ ছিল, শত শত মানুষ ছিল, সবাইকে তো বিএনপি সেখানে দেয়নি। তার মানে হচ্ছে বিএনপি চেয়েছে এমন একজন মানুষকে দিতে যিনি আসলে রাষ্ট্রের ওই সর্বোচ্চ জায়গার ওই আসনটির উপযুক্ত, অর্থাৎ সবাই যাকে গ্রহণ করে। আপনি জিনিসটা দেখবেন যে উনি কিন্তু একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি, তিনি যে শুধুমাত্র একজন রাজনীতিবিদ তা কিন্তু নয়। তিনি একজন ভাবুক, তিনি একজন কবি, তিনি একজন আবেগী মানুষ।
আবৃত্তিকারক। তিনি একজন আবৃত্তিকারক, তিনি একজন কালচারাল মানে কি না উনি অনেকের চোখে তো অনেক- এগুলো আবার বেশি নেতিবাচক ভাবে অনেকে দেখেন যে অনেক গুণে ওনার যে উদার মানসিকতা বা উদার রাজনৈতিক চিন্তাটাকে তো অনেকে নেতিবাচক ভাবে মূল্যায়ন করে। না দেখুন, আমি বাংলাদেশের রাজনীতিটি তো গত 17 বছর নেতিবাচক ছিল। সেই নেতিবাচক রাজনীতিতে কিন্তু উনি ইতিবাচক রাজনীতি করেই কিন্তু উনি টিকেছিলেন এবং দলটাকে একটি অবস্থানে রেখেছেন। দেখুন, ওই সময় আপনি যদি গত 17 বছরের কথা চিন্তা করেন, দলের কাণ্ডারি যিনি ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ছিলেন লন্ডনে, তিনি ছিলেন এখানে, মহাসচিব ছিলেন এখানে, এবং এই দুজনের যে কেমিস্ট্রিটা ছিল, এই কেমিস্ট্রির মাধ্যমেই কিন্তু দলটা টিকেছিল। এবং এই যে মানে একটা অপরাজনীতি সংস্কৃতির ভিতরে দলটাকে টিকিয়ে রাখা, এটা কিন্তু একটা অত্যন্ত ইতিবাচক রাজনীতি না করলে কিন্তু সম্ভব ছিল না। এবং ইতিবাচক রাজনীতির ফলটাই কিন্তু আজকে বিএনপি বুঝতে পেরেছে, এবং ওনার যে লেগেসি, মানে পলিটিক্যাল যে লেগেসিটা, সেটারই কিন্তু মূল্যায়ন করেছে বিএনপি। তো আমরা মনে করি যে যেই লাইনে যে কাজ করুক না কেন, তার লেগেসিকে যদি আমরা মূল্যায়ন করতে পারি প্রতিটি ক্ষেত্রে, এটা শুধুমাত্র রাজনীতিতে না, আপনি অর্থনীতিতে বলেন, সামাজিকভাবে বলেন, কালচারালি বলেন, আমরা যদি এই লেগেসিগুলোকে বা তাদের অভিজ্ঞতাগুলোকে যদি আমরা মূল্যায়ন করতে পারি, তাহলে কিন্তু দেশ এবং জাতি কিন্তু আসলে ভালো মানুষ পাবে এবং আপনার উপযুক্ত মানুষ পাবে সেই জায়গাটার জন্য। রতন ভাই, একটা কথা আছে যে হার্ড ওয়ার্ক নেভার গেট আনপেইড। ওনার বেলায় কি এটা বলা যায় যে উনি যে কন্ট্রিবিউট করেছেন দলের জন্য, ব্যক্তি জীবনে যে সাফারিংস ওনার হয়েছে, তারপরে উনি এমনকি পার্লামেন্ট 18 নির্বাচনে পার্লামেন্ট সদস্য হয়েছেন, কিন্তু পার্লামেন্টের শপথ নেন নাই দলের সিদ্ধান্ত মানে কমপ্লাই করার জন্য। তো এত সব মানে স্যাক্রিফাইসের বিনিময়ে আজকে উনি এই একটা সর্বোচ্চ মর্যাদা পেয়েছেন। এখানে আমি দুটো বিষয় বলবো। এটা তার স্যাক্রিফাইস না, এটা হলো তার কমিটমেন্ট। স্যাক্রিফাইস বললে মনে হয় যে কোনো কিছু বোধহয় ছেড়ে তিনি দুঃখ পেয়েছেন। হ্যাঁ, তিনি তো একটা দল করতেন, দলের একটা দায়িত্বপূর্ণ পদে ছিলেন, দলের ডিসিশন তো তিনি মানবেন, তিনি না মানলে অন্যরা মানবে কীভাবে? ফলে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং তিনি তার কমিটমেন্ট ফলো করেছেন। এই জন্য দল তাকে রেসপেক্ট করেছে। যদি এরকম হতেন, যেমন তার প্রতিদ্বন্দ্বী যিনি প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন, তার তো বহু যোগ্যতা আছে বহু দল করার, ফলে ওই ধরনের ব্যক্তিকে তো আবার রাষ্ট্রপতি হিসাবে ঠিক মানানসই হতো না। কারণ যার নিজের স্থিরতা কম, তিনি জাতিকে স্থির রাখবেন কিভাবে? ফলে সেই দিক থেকে তিনি মানে ট্রু টু দ্য কজ, স্টিক টু দ্য লাইন, তার সিম্পলিসিটি উইথ স্ট্রেংথ, এগুলোর কিন্তু তিনি শো করেছেন। যে কারণে আমরা মনে করি যে বিএনপির দিক থেকে তিনি সবচেয়ে নির্ভরযোগ্য একজন ব্যক্তি। আবার আরেক দিক থেকে দেখুন যে এই পদটা খুব মর্যাদাপূর্ণ, আবার ব্যক্তিটা খুব আস্থাভাজন। বিএনপির জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা যে আগামী নির্বাচনটা হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, যদি ধরে নেই সেই সময়ে রাষ্ট্রপতি কে থাকবেন। আগের রাষ্ট্রপতিকে একটা দীর্ঘ সময় রাখার পিছনে এটাও হয়তো একটা বিবেচনা ছিল যে পরের নির্বাচন পর্যন্ত মির্জা ফখরুল রাষ্ট্রপতি থাকবেন, যাতে কেউ কখনো কোনো ধরনের করতে না পারে, এমন কোনো কাজ করতে না পারে যাতে বিএনপির জন্য সমস্যা হতে পারে অথবা দেশের জন্য কোনো সংকট তৈরি হতে পারে। দুইটাই, বিএনপির জন্য অথবা দেশের জন্য ভাবতে পারেন। আবার এখান থেকে একটা জিনিস খেয়াল করতে হবে যে এই মানুষটার জীবনে কিন্তু নানা ধরনের সাফারিংসের মধ্যে পড়েছেন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন। আচ্ছা, তিনি একটা দলের প্রধান ছিলেন, তাকে তো ময়লার ট্রাক পোড়ানোর মামলা দেওয়া হয়েছিল। ফলে তিনি তার জেনারোসিটিটা এটাই তিনি নিশ্চয়ই আবার শো করবেন, আর কেউ যেন কখনো এই ধরনের গায়েবী মামলা, ভুয়া মামলা, অপমানজনক মামলা, মিথ্যা মামলা এগুলোর মধ্যে না পড়ে। ফলে তখনই কিন্তু ওই ম্যান্ডেলা টাইপ যে ক্যারেক্টারের কথা আমরা বলি, যে রিটালিয়েশন নয় বরঞ্চ রিফর্ম, রিটালিয়েশন নয় বরঞ্চ রিকনস্ট্রাকশন, এইরকম জায়গাটাতে যাওয়ার মতো তার পার্সোনালিটি আছে। এখন দেখতে হবে যে বিএনপির সঙ্গে তার এই ক্ষেত্রে কেমিস্ট্রিটা কীরকম হয়, রাষ্ট্রের প্রধান এবং সরকার প্রধান এই দুটোর মধ্যে সম্পর্ক এবং মর্যাদাপূর্ণ অবস্থানটা কীরকম হয়। রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি হিসাবে নানা ধরনের কাজে তিনি অলংকারিক পদটা ধারণ করবেন, এটা ঠিক, কিন্তু অলংকারিক পদের পাশাপাশি আরও কিছু বক্তব্য আছে যেগুলো তিনি দিয়ে, তার কিছু কথাও আছে যেগুলো দিয়ে তিনি অন্তত একটা গাইডিং লাইন দাঁড় করাতে পারেন, যাতে অ্যাজ এ গাইড
তিনি হয়তো কমান্ডার নন, তিনি হয়তো এক্সিকিউটিভ নন, কিন্তু তিনি গাইড অ্যান্ড ফিলোসফার হিসেবে কতটা ভূমিকা পালন করেন সেটা আমাদের ভবিষ্যতে দেখতে হবে। ভবিষ্যৎ দেখা জনাব ডক্টর আসিফুজ্জামান রিপন, যদি ইমাজিন করেন যে হ্যাঁ এখন দল মত নির্বিশেষে সবাই খুবই অভিভূত, একজন গ্রহণযোগ্য সজ্জন নিপাট একজন ভদ্রলোককে আমরা রাষ্ট্রপতি হিসেবে পেয়েছি এবং একটা আনপ্রেসিডেন্টেড একটা হিস্ট্রি তৈরি হলো বাংলাদেশে। কিন্তু ইমাজিন করেন যে বাংলাদেশের এই আজকের এই কোজি কমফোর্টেবল ডে নাই, রাজনৈতিক সংঘাত বা কনফ্রন্টেশন বা মতানৈক্যের অবস্থা, নির্বাচনকে ঘিরে কোনো সংকট যদি ফোর্সি করেন, সেই সব সময়ে সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে বা অন্যান্য সংকট নিরসনের ক্ষেত্রে উনি কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারবেন বর্তমান কাঠামোতে বা বিদ্যমান বাস্তবতায়? একটা বিষয় আপনার দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এটা তো বিকজ অফ মির্জা ফখরুল ইসলাম আলমগীরস ব্যাকগ্রাউন্ড এবং ওনাকে মানুষ যেভাবে দেখেছে, তাই না, গত 15 বছর 16 বছর ওনাকে যেভাবে দেখেছে মানুষ, ফলে ওনার আজকে মানে আমি বেশ কয়েকটা টক শোতে আজকে এবং তার কয়েকদিন আগেও আমি অংশ নিচ্ছিলাম, একটি প্রশ্ন চলে আসে যে তার কাছে কি প্রত্যাশা করেন, তাই না, বা অপোজিট আলোচকের কাছে প্রশ্ন করা হয়। আমি মানে এটার কারণটা হচ্ছে কি যে ওই যে একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বর্ণনাগুলো আপনি দিলেন, দুজন সহ-আলোচক দিলেন, এই কারণে বোধহয় প্রত্যাশাটার অনেক মানে প্রত্যাশা নিয়ে অনেক কথা হয়। কিন্তু আমি যে জিনিসটা খুব ক্লিয়ারলি আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু নির্বাচিত হয়েছেন বাংলাদেশের এক্সিস্টিং সাংবিধানিক কাঠামোর মধ্যে। সেই সাংবিধানিক কাঠামোর মধ্যে রাষ্ট্রপতির দায়িত্ব কর্তব্য ডিফাইন করা আছে, এর বাইরে তার এক্সট্রা রোল নেওয়ার কোনো পজিশন নাই, থাকার কোনো কারণও নাই, থাকবেও না, আনলেস অ্যান্ড আনটিল যদি আমরা সেই জায়গায় পরিবর্তন আমাদের ল মেকাররা পরিবর্তন না আনেন। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে যেই শপথ বাক্যটি উচ্চারণ করেছেন সংবিধান সংরক্ষণ করার থেকে শুরু করে দেশ এবং জাতির স্বার্থে নিজের দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রে তিনি দৃঢ় থাকবেন, অবিচল থাকবেন, এই প্রতিশ্রুতিগুলো তো তিনি দিয়েছেন, রাষ্ট্রের স্বার্থ আপোর্ট করবেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, সমস্যা হবেও না। তিনি সেটা দৃঢ়তার সাথে তিনি মোকাবেলা করতে পারবেন, এগিয়ে নিতে পারবেন, ওনার শপথে দৃঢ় থাকতে পারবেন, সেটা তো আমরা ওনার মানে পলিটিক্যাল ক্যারিয়ারে আমরা সেটা দেখেছি। কিন্তু বাকি যে কাল্পনিক যেই মানে ভাবনাটা তাকে কেন্দ্র করে হচ্ছে, মনে রাখতে হবে বর্তমান শাসন ব্যবস্থা, সরকার ব্যবস্থা, এটা হচ্ছে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা। সেখানে প্রধানমন্ত্রী হচ্ছেন সরকারের প্রধান, তিনি হচ্ছে নির্বাহী প্রধান, এবং রাজনৈতিক দল তাদের নীতি অনুযায়ী দেশটা পরিচালনা করবে এবং সেই অনুযায়ী অ্যাবসলিউটলি হি উইল বি গাইডেড বাই দি এক্স্যাক্টলি কনস্টিটিউশনাল ওনার উপর যা দায়িত্ব অর্পিত হবে সেভাবে তিনি দায়িত্ব পালন করবেন। সেই ক্ষেত্রে আমার মনে হয় তিনি খুব ভালো করবেন। কিন্তু যে সংস্কারের কথা বলা হয়েছে, বিএনপিরও 31 দফা আছে বা জুলাই চার্টার হয়েছে, এইসব চার্টারে রিফর্মের মাধ্যমে অফিস অফ দ্য প্রেসিডেন্টকে কোনোভাবে মানে এম্পাওয়ার করে তাকে আরও কার্যকর আরও গতিশীল মানে করার যে চিন্তাগুলো আছে, সেটা কি আপনি ফোর্সি করেন যে মানে ইমিডিয়েট ফিউচার এটা হতে পারে? এটা একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কিন্তু সেটা হচ্ছে যে ধরেন আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে বসলেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি, তার এই মানে বঙ্গভবনে এই পরিবর্তনের ফলে সাংবিধানিক যে পরিবর্তনের কথাগুলো বলা হচ্ছে বা জুলাই সনদের যে রিফর্মের কথা বলা হচ্ছে, সেই পরিবর্তন বা রিফর্মের গতিতে কোনো প্রভাব আসবে কিনা নতুন রাষ্ট্রপতি? মনে করি যে নতুন রাষ্ট্রপতির সিদ্ধান্তটি অত্যন্ত মানে একটি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত বর্তমান সরকারের। এই কারণে দেখুন, আমরা এমন একজনকে রাষ্ট্রপতি বানিয়েছি যিনি জয়ী হয়েছেন, এবং তিনি দুটো জায়গায় কিন্তু মানে খুবই স্ট্রং আমি যেটা মনে করি তার রাজনৈতিক ক্যারিয়ারে। একটি হচ্ছে গণতন্ত্রের প্রশ্নে উনি কিন্তু প্রমাণ করেছেন যে গত 17 বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এবং গণতন্ত্রের পক্ষে লড়াই করে কিন্তু তিনি প্রমাণ করেছেন যে তিনি গণতন্ত্রের পক্ষের একজন মানুষ, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদটিতে। কারণ আপনি জানেন যে এই পদে কিন্তু সবসময় এই পদের মাধ্যমেই কিন্তু বাংলাদেশের যত ঝড় ঝঞ্ঝা বিভিন্ন কিছু এই পদকে ঘিরে হয়, এবং সেই জায়গাতে তার কিন্তু এক ধরনের পাওয়ার আছে এই জায়গাটাতে। এবং তখন এই যে গণতন্ত্রকে রক্ষা করার যে দায়িত্বটা সেটা তিনি পালন করতে পারবেন একদিকে। আরেকটি হচ্ছে যে মানে কি বলা যায় স্ট্রং থাকা, মানে সঠিক সময় ফার্ম থাকা।
এবং উনি কিন্তু গত 17 বছর ফার্ম ছিলেন। এবং শুধু তাই নয়, আপনি যদি ওনার রাজনৈতিক জীবনটা দেখেন 1988 উনি যখন পৌরসভার, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, 1988 পৌরসভার চেয়ারম্যান হলেন। এবং তখন থেকে ওনার যে রাজনৈতিক ক্যারিয়ার এবং এখন পর্যন্ত, এবং আরেকটা জিনিস, উনি যখন পৌরসভার চেয়ারম্যান হলেন উনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী ছিলেন, কোনো রাজনৈতিক দলের প্রার্থী ছিলেন না, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। তার মানে হচ্ছে যে তার রাজনীতি, তখন অবশ্য রাজনৈতিকভাবে নির্বাচিত হওয়ার স্কোপও ছিল না। হ্যাঁ, মানে যাই হোক উনি Individual election সেরকম রাজনৈতিকভাবে নির্বাচিত হননি, এবং উনি সবচেয়ে বেশি ভোট পেয়ে উনি পৌরসভার চেয়ারম্যান হয়েছেন। এবং সেই জায়গা থেকে উনি আজ পর্যন্ত তার রাজনীতিতে অন্তত মিনিমাম দুটি জায়গায় উনি কম্প্রোমাইজ করেননি। সেটা হচ্ছে ফার্ম থাকার ব্যাপারটি, যে তার রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে উনি সবসময় অবিচল ছিলেন। আরেকটি হচ্ছে গণতন্ত্রের প্রশ্নে। তো সুতরাং বাংলাদেশের রাজনীতিতে যেটি আমরা প্রায়ই দেখি বা হয়েছে, অতীতে হয়েছে, এবং যেটা আমরা ভবিষ্যতে শঙ্কায় থাকি যে বাংলাদেশে কখন না আবার গণতন্ত্রহীনতায় আমরা চলে যাই, সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তাহলে উনি হয়তো একটা সঠিক পদক্ষেপ নিতে পারবেন যে কোনো সময়। সেই হিসাবে উনি অত্যন্ত ভালো একটি চয়েস আমি মনে করি। আর দ্বিতীয়টি যে প্রশ্নটি আপনি করেছেন যে এই যে সংস্কার বা এইটা সেটা বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে, এবং বিএনপির 31 দফায়ও আছে, কিন্তু সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট এবং ধরেন প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, একটি ভারসাম্য। তবে ভারসাম্য এটা কিন্তু একটা জিনিস দেখেন, সংসদীয় কিন্তু গণতন্ত্র এখানে, তো এই ভারসাম্যরও কিন্তু একটা যেটা বলবো লিমিট এটা আছে কিন্তু। যেমন আমরা যদি যুক্তরাজ্যের দিকে তাকাই, ইংল্যান্ডের দিকে তাকাই, ইংল্যান্ডে কিন্তু সংসদীয় গণতন্ত্র, সেখানে রানী কিন্তু আবার প্রধান, লাইক আওয়ার প্রেসিডেন্ট। তো এই রানী কিন্তু সেখানে মানে তার কিন্তু সেরিমোনিয়াল, একদম সেরিমোনিয়াল এবং লিমিটেড তার কিন্তু তার কাজের পরিধি এই পুরো রাষ্ট্র মানে অপারেশনাল জায়গাটা থেকে। তো সেই ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক সংস্কৃতিতে সেখানকার রানীর প্রতি যে শ্রদ্ধা, তাকে যে কমপ্লাই করা, সেগুলোকে মেনে চলার যে একটা সংস্কৃতি গড়ে উঠেছে দীর্ঘ বছরে, সেটা তো আমাদের কিন্তু এই হচ্ছে এই যে নির্বাচনটা হলো এবং আমরা একজন প্রেসিডেন্ট পেলাম, এবং এই প্রেসিডেন্টকে যেইভাবে স্বাগত জানিয়েছে, আপনি দেখেন বাংলাদেশের এমন কোনো দল নেই যে দল এই প্রেসিডেন্টকে স্বাগত জানায়নি। তার মানে হচ্ছে এই চর্চার ভিতরে কিন্তু আমরা ঢুকে বললাম, এটা কিন্তু অতীতে কখনোই হয়নি। প্রেসিডেন্ট নির্বাচনের পরপর কিন্তু নানান ধরনের কথা আমরা শুনেছি, একটি দল গ্রহণ করেনি, তো বিভিন্ন দল গ্রহণ করেনি, এরকম কিন্তু আপনি আশা করছেন যে সংস্কারের যে আকাঙ্ক্ষা বা যে আলোচনা, যে প্রক্রিয়া, সেটার মধ্যে ওনার এই নিয়োগটাও কিন্তু এক ধরনের কি বলবো যে এটা তো একটা বড় সংস্কার, একটা প্রভাব, একটি বড় সংস্কারই আমি মনে করি। সংস্কারের ওনাকে যেভাবে আসলে আমরা জয়ী করেছি, বা এই যে গণতান্ত্রিক উপায়ে একজন প্রেসিডেন্ট নির্বাচন করা, এটিই কিন্তু সংস্কারের একটি বড় অংশ। এবং সেইভাবে এবং পাশাপাশি সকল দল মত নির্বিশেষে তাকে স্বাগত জানানো, এটি কিন্তু আরেকটি বড় সংস্কার। তো সুতরাং এই যে সংস্কার হয়নি এটা আমি বলবো না, সংস্কার কিন্তু শুরু হয়ে গেছে, এবং আমি মনে করি এইটি যদি চলমান থাকে তাহলে কিন্তু আমাদের আবার ওই যেই সংখ্যাটি আমরা বলি যে গণতন্ত্রহীনতায় না আবার আমরা ঢুকে পড়ি, সেটি থেকে হয়তো আমরা পরিত্রাণ পাবো আর কি। জি, জনাব রাজিকুজ্জামান রতন, আমরা রাষ্ট্রপতি নিয়ে হয়তো পুরো অনুষ্ঠান জুড়ে আলাপ করতে পারি, তার যে দীর্ঘ ক্যারিয়ার এবং আমাদের জাতীয় জীবনে এই নিয়োগটি কতটা সিগনিফিক্যান্ট সেটা বলে শেষ করা যাবে না। কিন্তু একই সঙ্গে আমরা আজকে সরকারের 180 দিন পেরিয়ে গেছে, কয়েকজন মন্ত্রী নতুন শপথ নিয়েছেন, কিছু রদবদলও দেখতে পাচ্ছি, এবং হাওয়ায় ভাসছে যে আরও কিছু হয়তো রদবদল হতে পারে, সেটা যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রী করতে পারেন। আপনি কেমন দেখলেন এই পরিবর্তন? তার আগে একটু বলে নিই যে ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের মিলে না এই জায়গায়, কারণ ইংল্যান্ডের রানী হচ্ছেন তুলনামূলকভাবে স্থায়ী, মানে আমৃত্যু, আর সরকার হচ্ছে অস্থায়ী। বাংলাদেশের সরকারও অস্থায়ী এবং প্রেসিডেন্টও অস্থায়ী, ফলে সরকার পাল্টালে প্রেসিডেন্টও পাল্টায়, ফলে ওইখানে আমাদের প্রেসিডেন্ট এরকম কোনো ভূমিকা পালন করতে পারবেন না যে তিনি স্থায়ী থেকে সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করবেন। আর ব্যালেন্স অফ পাওয়ারের ক্ষেত্রে যেটা আমাদের এখানে দুই ধরনের পাওয়ার প্র্যাকটিস আমরা দেখেছি, যে পাওয়ার কিভাবে কনসেন্ট্রেটেড হয়ে যায়। যখন রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল তখন আমরা ওই আলোচনা আর ঢুকতে পারছি না, আমি শেষ করি এটা, যে তখন সমস্ত ক্ষমতা কনসেন্ট্রেটেড ছিল রাষ্ট্রপতির কাছে, এখন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে পাওয়ার কনসেন্ট্রেটেড প্রধানমন্ত্রীর কাছে। ফলে এটা মেনে নিয়েই আমাদের এখন দেশটা চলছে। এখন যেটা আমরা একটু বলতে চাই যে মন্ত্রী তো আসবে যাবে, মন্ত্রণালয়টা কি করবে? আমাদের মন্ত্রীর চেহারাগুলো পাল্টে যায়, মন্ত্রণালয়ের চরিত্রগুলো কি খুব বেশি পাল্টায়? জি,
সেই জায়গায় আমরা একটু দেখতে চাই যে নতুন ধরনের বিষয়টা হচ্ছে কিনা। আমাদের প্রধানমন্ত্রী তিনি ব্যক্তিগত তার যে আচরণ কিংবা তার শিষ্টাচার, সেটা অনেকের কাছে খুবই দৃষ্টি নন্দন হয়েছে, অনেকে খুব পছন্দও করছেন এটা। কিন্তু তার প্রভাবটা তার দলে এবং তার মন্ত্রিসভায় কতটুকু পড়েছে এটা আবার একটু খেয়াল রাখতে হবে। কারণ তিনি তো খেয়াল করছেন যে এই গরমে বিদ্যুতের সাশ্রয় করবার জন্য তিনি হাফহাতা শার্ট বা টি শার্ট পরছেন, কিন্তু তার চারপাশে যারা আছেন তারা তো তা পরছেন না। তার ফলে তিনি যেটা করতে চান, অথবা তিনি রাস্তায় যে কোনো মানুষকে দেখা হলে ডাকলে তার কাছে যাচ্ছেন, কিংবা যত ধরনের প্রোটোকল আছে সেগুলো তিনি না নেওয়ার চেষ্টা করছেন। এমনকি তার খাবারেও তিনি একটা সিম্পলিসিটি, এটা ট্রান্সলেটেড হচ্ছে না তার মধ্যে, এটা বলছেন। ফলে 180 দিন যখন আমি বিবেচনা করব, তখন আমাদের যে মন্ত্রণালয় এবং আমাদের যে কার্যপদ্ধতি সেটা কি আগের তুলনায় খুব বেশি পাল্টেছে? পাল্টায়নি, বরঞ্চ আমরা একদল বঞ্চিতদেরকে বঞ্চিত হয়েছেন এই বলে তাদেরকে আমরা আবার সুবিধা নিতে দেখছি। তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে যে মন্ত্রণালয় যদি জনবান্ধব না হয়, মন্ত্রণালয় যদি জনগণের কাছে অ্যাকাউন্টেবল না হয়, এবং মন্ত্রণালয়গুলো যদি নিজেদের কাছেও যদি অ্যাকাউন্টেবল না হয়, তাহলে কিন্তু শুধু মন্ত্রী পাল্টে খুব বেশি পরিবর্তন হবে না। ওকে, জনাব ডক্টর আসিফুজ্জামান রিপন, আপনি এটাকে কিভাবে বলবেন? মানে আপনি একটা দল করেন, কিন্তু দলের সঙ্গে সরকারের তো একটা পার্থক্য আছেই। দল সাংগঠনিকভাবে যে প্রত্যাশাগুলো করবে, সরকার এফিশিয়েন্টলি সেটা বাস্তবায়ন করতে পারলে তার প্রশংসা করবে এবং সেটা ক্রেডিট নেবে, না পারলে সেই ভুলগুলো ধরিয়ে দিবে। এটাই আদর্শ একটা দলের অবস্থান হওয়া উচিত। রুলিং পার্টি হিসেবে আপনারা দলের বিভিন্ন পদে নেতৃত্ব করছেন। এই যে পরিবর্তনটা 180 দিনের মধ্যে এনেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এটাকে কি ক্যাবিনেটের শক্তি সঞ্চয় হিসেবে দেখছেন, নাকি যে প্রত্যাশিত যে পারফরমেন্স করার কথা ছিল সেটা করতে পারে নাই বলে একটা নতুন, মানে এই বদলের মধ্য দিয়ে একটা চাপ সামলানোর কৌশল হিসেবে এই পরিবর্তনটা? শোনেন, কৌশলটা আসলে প্র্যাকটিস হয় না। প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি যেটা বলতে চাই, স্টিয়ারিংটা কার হাতে, ভেরি ইম্পর্টেন্ট। আপনি এখানে সঞ্চালনা করছেন, আপনি কিন্তু আমাকে গাইড করছেন যে আমি কখন শেষ করব এবং কোন বিষয়ে থাকবো, অথবা বাইরে গেলে কিন্তু আপনি আমাকে অ্যালাউ করবেন না। তো সরকার প্রধান যিনি, সরকার প্রধান এটা কৌশল নয়, বরং এন্টার ক্যাবিনেট বা গভর্নমেন্ট যেটি বলেন না কেন, ওনার একটা ধারণা যেটা আছে, উনি যেভাবে উনি দেশটাকে এগুতে চান, এগিয়ে নিতে চান, তো সেই অনুযায়ী তার মন্ত্রীরা, আপনি হয়তো এটা ঠিক যে আপনি মানে রতন উদাহরণে যদি বলি যে উনি হাফ স্লিভ গায়ে দিচ্ছেন, অথচ অন্যরা মানে বা গরমের মধ্যে স্যুটকোট গায়ে দিচ্ছেন। আমার ধারণা ইতিমধ্যে আমি আজকে অনেকের মধ্যেই খেয়াল করেছি একটা বড় মাপের দৃশ্যমান পরিবর্তন তাদের ব্যবহারিক জীবনে আমি খেয়াল করেছি। খেয়াল করিনি তা না, অনেকের মধ্যে আমি দেখেছি। চলে আসবে, অনলি তো 6 মান্থস। তো এর মধ্যে তো আপনি মানে আমাদের যে প্রতিশ্রুতিগুলো ছিল, যেমন ফ্যামিলি কার্ডের কথা বলেন, কৃষক কার্ডের কথা বলেন, প্রবাসী কার্ডের কথা বলেন, হেলথ কার্ডের কথা বলেন, এইগুলোতে কিন্তু মোটামুটি ইভেন খাল খনন ইমিডিয়েটলি 6 মাসে একটা গভর্নমেন্ট যেটা করা উচিত, একটা গভর্নেন্স দেওয়ার সূচনাটা তিনি করতে পারেন। আসলে গভর্নেন্স অনেক বড় টার্ম। গভর্নেন্স দেওয়ার ক্ষেত্রে প্রথমত হচ্ছে আমি মোটামুটি 4টা মোটা দাগে আমি দেওয়ার চেষ্টা করি। একটা হচ্ছে সেই দেশে জ্বালানি নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ জ্বালানি এগুলো অ্যাভেলেবল থাকবে, যেটা এখন বর্তমানে নাই, এবং এটার জন্য কিন্তু আবার এই সরকারও দায়ী না। এটা উত্তরাধিকার সূত্রে একটা তারা বিপর্যস্ত অর্থনীতি, একটা লুটেরা জ্বালানি নীতি এই সরকারের কাঁধে চেপেছে। এটা এই সরকারের শিষ্ট নয়। 6 মাস তো সময় পেয়েছেন। 6 মাসের মধ্যে আমি ইচ্ছে করলে আমি গ্যাস এক্সপ্লোর করতে পারবো না, পেট্রোল এক্সপ্লোর করতে পারবো না, আমি ব্লু ইকোনমিতে আমি এন্ট্রি নিতে পারবো না। এগুলো আমি কিন্তু করতে পারছি না। টেন্ডার ডেকে আমি টেন্ডারটাও মানে সেটেল করতে পারবো না। এগুলো আমি কিন্তু 6 মাসের মধ্যে পারবো না, ইনিশিয়েট করতে পারবো। এখন আমি যেটা বলতে চাই, এখানে আমার একটা ঘাটতি আছে। এই ঘাটতিটার বেলা আমি গত 3 দিন যাবৎ কন্টিনিউয়াসলি বলছি, এবং আমাদের সরকারের নজর পড়েছে বলে আমি জানি না, পড়লে হয়তো তারা আমার সাথে কনসাল্ট করবেন। আমি খুব দায়ের শব্দটা বলছি, দায় এবং দায়িত্ব নিয়ে আমি বলতে চাই, ইট উইল নট টেক 2 years or 3 years, ইভেন লেস দেন 1 year মধ্যে ঢাকা শহরে, আপনার চ্যানেলই বোধহয় আমি মান্না ভাইয়ের সঞ্চালন একটা প্রোগ্রামে বলেছিলাম যে মানে 1 টাকা সরকারের ইনভেস্টমেন্ট ছাড়া, মানে সরকারের কোনো টাকা দেওয়ার দরকার নেই,
বৈদেশিক কোনো সাহায্য আমার $1 নেওয়ার প্রয়োজন নেই। ইট ইজ দ্য পিপল। আমি পিপলকে যদি এম্পাওয়ার করতে পারি, পিপলকে যদি মানে কনফিডেন্সে নিতে পারি, তাহলে আমার জনগণ শুধু ঢাকা শহরেই অ্যারাউন্ড 4,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে উইদিন 1 ইয়ার। এবং এটা কিন্তু আমি একেবারেই আপনার প্রাকৃতিক তো এটা আপনার টকশোতে বলতে হবে না, সরকারকে জানান পরিকল্পনা। ওয়েল না, সরকার আমি আজকে দেখলাম যেটা বাবু আপনি বোধহয় খেয়াল করেছেন, আজকে আমি একটা পত্রিকায় দেখলাম, একটা ইকোনমি বেসড একটা পত্রিকায় দেখলাম 2040 সালের মধ্যে 40%, মানে তারা বলছেন জ্বালানি শক্তি 2040, এখন তো কেবল 2026, আচ্ছা, আরো 14 বছরের মধ্যে 40% ক্যাপাসিটি আর্ন করবেন বলে সরকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। আমি তো বলতে চাই যে আগামী 1 বছরের মধ্যে যদি আমি 4,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারি, আমার যে স্ট্রাকচার আছে তাতে করে আমি কিন্তু 1 বছরের মধ্যে 25% অফ দ্য ন্যাশনাল রিকোয়ারমেন্ট আমি করতে পারি। আমরা এনার্জি ক্রাইসিসের সলিউশন আরেকটা এখানে হচ্ছে- খুঁজব না, আরেকটা আছে না, আমরা জাস্ট আরো আছে। পয়েন্ট আউট করব যে হোয়াট আর দ্য এরিয়াস গভর্নমেন্ট ভালো করতে পারতো কিন্তু করতে পারে না। আচ্ছা, একটা হচ্ছে আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। Law and order, okay. ল অ্যান্ড অর্ডারটা আমি পারবো না, কারণ আমি উত্তর দিকে শুধু যে পুলিশি ব্যবস্থাটা পেয়েছি, আমার এই পুলিশ ট্রমার মধ্যে গিয়েছে, কারণ আমার পুলিশের পোশাক আমি বদলেছি বটে, কিন্তু পুলিশের ঘুষ ঠুস এগুলো বন্ধ করতে পারিনি। 3 নম্বর হচ্ছে স্ট্যাবিলিটি। ওকে, স্ট্যাবিলিটি এইগুলো কিন্তু কন্ডিশনাল। স্ট্যাবিলিটিটা একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট ফাংশন করতে হলে তার স্ট্যাবিলিটি লাগবে। একটা হচ্ছে রাজনৈতিক পলিটিক্যাল স্ট্যাবিলিটি, ইকোনমিক স্ট্যাবিলিটি, লেবার আন্ডার বা এই সমস্ত ক্ষেত্রে আপনাকে খুবই কনসাস থাকতে হবে। সেই একটা পলিটিক্যাল স্টেবিলিটি উই হ্যাভ, এইগুলো যদি আমরা অ্যাচিভ করতে পারি তাহলে আমি গুড গভর্নেন্স দিতে পারবো। রাজনৈতিক আছে বলে আপনি মনে করছেন? পলিটিক্যাল স্ট্যাবিলিটি সার্টেনলি উই হ্যাভ পলিটিক্যাল স্ট্যাবিলিটি। আপনার প্রতিপক্ষতে কেউ তো 5 মাসের মধ্যে সরকার ফেলে দিতে এটা চায় বা এটা 2 এটা হচ্ছে গত 15 বছরের কতগুলো অভ্যাস আছে না, দেখবেন যে আমি যদি সবসময় মুখ দিয়ে গালাগালি কথা বের করি, তাহলে দেখবেন কথাবার্তা মাঝখানে আমার একটা গালাগালি বের হবে, তাই না? তো এটা হচ্ছে একটা অভ্যাসগত সমস্যা। না, ফোর্থ আমি গভর্নেন্সের কথা বলেছি। তো গভর্নেন্সটা অটোমেটিক আসবে, এফডিএ অটোমেটিক আসবে যদি এগুলো করতে পারে। তবে জ্বালানিটা আমি গভর্নমেন্টের হয়ে আপনার দর্শকদের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে বলতে চাই, 1 বছরের মধ্যে এই লোডশেডিং আমরা 90% কমিয়ে দিতে পারবো, এটার জন্য কোনো সমস্যা হবে না। ওকে, আর এটা করতে পারলে আমার এমপ্লয়মেন্ট বাড়বে, ফ্যাক্টরি যেগুলো বন্ধ হচ্ছে সেগুলো সচল করতে পারবো, ইনভেস্টমেন্ট বাড়বে, তাই না? ওই বিদেশ থেকে তেল আনার ধান্দা ঠান্ডা এগুলো কমিয়ে দিতে হবে, সোজা কথা। ওকে, জনাব জোবায়ের বাবু, মানে 6 মাস তো গেল, এটা ভালো মন্দ মিলাই সকলেই, হ্যাঁ, কিন্তু আগামী 6 মাস যদি আপনি ফোরসি করেন তাহলে মানে যেগুলো রিমেইনিং চ্যালেঞ্জগুলো যা আছে এগুলো তো থাকবেই, কিন্তু কোন সূচকগুলোকে আপনি বলবেন যে সরকারের 6 মাস 1 বছর পরে বলবো যে না সরকার সফল অথবা সরকার আসলে ভালো করতে পারলো না? জি, প্রথমত আমি একটা জিনিস বলি আপনাকে, দেখেন 6,209 দিন, 17 বছর, এই 17 বছর ধ্বংসপ্রাপ্ত একটি দেশের এই ধরনের কিন্তু সরকার কোনো দিন বাংলাদেশের ইতিহাসে এইরকম পরিস্থিতি কোনো সরকার আসেনি। সুতরাং তাকে যদি আমি 180 দিন দিয়ে মূল্যায়ন করতে যাই, তাহলে এটা তার প্রতি আসলে ইনসাফ হয় না। তো সেই জায়গাতে অন্তত মিনিমাম আমাদের উচিত হচ্ছে 6,000 দিন না হোক, আমরা 600 দিন তো অন্তত মিনিমাম তাকে দিতে হবে। যে এখন নেক্সট 6 মান্থস নিয়ে আলাপ। হ্যাঁ, এখন যেটি বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু মানে মর্নিং শোজ দ্য ডে, এখন আমরা কিন্তু দেখে ফেলেছি এই 6 মাসে কিন্তু সরকারের যে পদক্ষেপগুলো, তারা কিন্তু তাদের কমিটমেন্ট, অর্থাৎ তারা নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, বিশেষ করে আপনি যদি ইশতেহারগুলোকে আপনি চিন্তা করে দেখেন, যে ফ্যামিলি কার্ডের কথা, কৃষক কার্ডের কথা, তারপরে আপনার এই যে ঋণ মৌকুফ, ছাত্রছাত্রীদের ঋণের ব্যাপারটা, সমস্ত কিছুতেই কিন্তু তারা কিন্তু তাদের কথা রেখেছে, তারা কিন্তু কাজটা শুরু করে দিয়েছে। আচ্ছা, এখন এটা সুফল পেতে হয়তো আমাদের একটু সময় লাগবে, সেটা ভিন্ন বিষয়। মানে এটার মধ্য দিয়ে সরকারের ইমপ্যাক্টটা, সদিচ্ছার একটা এক্সপ্রেশন হয়ে গেছে। অর্থাৎ আমি যেটা মর্নিং শো দ্যাট ইজ, ইট ডাজন্ট সিগনিফাই যে মানুষ উপকার ভোগ করতে, মানে হ্যাঁ, না, এটা তো সময় লাগবে, এটা তো আপনি বুঝেন, এটা তো একদিনের ব্যাপার না। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ কিন্তু 20 কোটি মানুষের দেশ, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা ছোট দেশ না, এটা অনেক বড় একটি দেশ। সুতরাং এই দেশের সমস্ত যে কোনো আপনি কর্মসূচি নিলে কিন্তু সেটা সময় লাগে, বিকজ অফ দ্য পপুলেশন, তাই না? এখন যেটা হচ্ছে যে আমি একটু অন্যভাবে যদি আসি বিষয়টাকে, দেখেন এই রাষ্ট্রের কিন্তু 3টা মূল স্টেক হোল্ডার আমি যদি বলি যে এইসব কর্মকাণ্ডের ক্ষেত্রে, একটি হচ্ছে পলিটিশিয়ান, যারা রাজনীতিবিদ তারা, দ্বিতীয় হচ্ছে যারা পলিসি মেকার, যারা পলিসি মেক করছে এইসব ব্যাপারগুলো নিয়ে, আর তৃতীয় হচ্ছে আমলা। তো এই জায়গাটিতে আমি মনে করি যে বাংলাদেশের এখনও 6 মাসের মধ্যে এই মানে এইটার যে কেমিস্ট্রিটা, এই কেমিস্ট্রিটা বোধহয় এখন তৈরি হয়নি প্রপারলি, এটা হয়তো সময় লাগবে। এইটা একটা গেল। আর 2 নম্বর হচ্ছে এই সরকারের কাছে অনিবার্য বলে আমি মনে করি পার্সোনালি,
অনিবার্য বলে কেউ নেই। যাকে যখন যেখানে প্রয়োজন আমি মনে করি তাকে সেখানে দিতে হবে, তাইলেই কিন্তু সুফলটা যাবে সাধারণ মানুষের ঘরে। তো সেই ক্ষেত্রে যেমন আজকে দেখেছেন কিছু পরিবর্তন হয়েছে, সামনে পরিবর্তন হবে। আরেকটি বিষয় হচ্ছে যে বিশেষ করে আপনি যে কথাটি বলছিলেন যে মন্ত্রী বা যারা রাজনীতিবিদ বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় আছেন, সেই জায়গাতে আমরা দেখেছি যে নট অনলি মানে উন্নত বিশ্বে নয়, আমি ছোটোখাটো অনেক দেশে দেখেছি যেখানে ব্যর্থ হয়েছে সেখানে মন্ত্রী কিন্তু পদত্যাগ করেছে, যেন আমি এটা পারছি না। আসলে এই কালচারে আমাদের ফিরে আসতে হবে। আমাকে কেন জোর করে বসাতে হবে, জোর করে থাকতে হবে, জোর করে থাকতে হবে। মানে এই যে জিনিসটা জোর করে যে থাকার ব্যাপারটা বা এটা জোর অনেক করে সময় তাকে সরকার নিজের ডিসক্রেডিট মনে করে যদি বদল করে দেওয়া হয় না, এই জায়গাটা থেকে আমি মনে এইটাও করি বদলাতে হবে। এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সরকার যদি মনে করে যে না এক্স দিয়ে হচ্ছে না তাহলে উনি ওয়াইকে দেবেন, ওয়াই দিয়ে হচ্ছে না তাহলে জেড In fact, দেবেন। মানুষ তো আসলে পছন্দ করে এটা। মানুষ পছন্দ করে, মানুষ কিন্তু এখন পছন্দ করে এটা। একসময় এই যে নেরেটিভগুলো, একসময় এই যে পলিটিক্যাল নেরেটিভ কিছু তৈরি হয়ে আছে যে মনে করে এটা সরকারের ব্যর্থতা, নো, Right. এইটা বরং সরকারের সফলতা, Exactly. যে সরকার একটা সঠিক লোক দিতে পেরেছে ওই জায়গাটাতে। সুতরাং এটা ব্যর্থতা না। তো আমি এটাকে সবসময় পজিটিভ দেখি এবং আমি মনে করি এই সরকারের কাছে অনিবার্য বলে কেউ নেই। এই সরকার কতগুলো কমিটমেন্ট নিয়ে আসছে জনগণের প্রতি, যে জনগণের জন্য সরকার কিছু করবেন এবং দেশের জন্য করবেন, দেশের উন্নয়নের জন্য করবেন। সুতরাং সেই ক্ষেত্রে এই সরকারের উচিত হচ্ছে মানে যেখানে যাকে প্রয়োজন তাকে দেওয়া। জি, জনাব রতন, সরকার যে আপনার চোখে যে অগ্রাধিকারগুলো কথা বলে ক্ষমতায় এসেছিল, যেগুলো প্রতিদিন বলছেও, সেই জায়গাগুলোতে আপনার চোখে আসলে কতটা তারা মানে কতটা দৃশ্যমান করতে পেরেছে? সরকার যে অগ্রাধিকারগুলো চিহ্নিত করেছিল বিশ্ব পরিস্থিতি বা বাংলাদেশ পরিস্থিতির কারণে তার অনেকগুলো ইতিমধ্যে হয়তো চেঞ্জ করার প্রয়োজন দেখা দিবে। যার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পাওয়ার, যে পাওয়ার জেনারেশনের জায়গাটা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। যে কারণে আমার মনে হয় যে এখন খাল খননের কর্মসূচির রেজাল্ট হয়তো আমরা 3 বছর পরে পাবো, কিন্তু পাওয়ার না থাকলে কালকেই তো আমার বিদ্যুৎ না থাকলে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বেকার হয়ে যাচ্ছে। ফলে এই ক্ষেত্রে মনে হয় যে অগ্রাধিকার পরিকল্পনাটা একটু বাস্তবায়ন করার ক্ষেত্রে নতুন ভাবনাটা দরকার আছে। মেগা প্রজেক্ট তার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এখন যে চালু কারখানাগুলো আছে, যে চালু এগুলোকে আরও চালু রাখার এটা ব্যবস্থা করা। কিছুটা হয়েছে তো, প্রায় 14টার মতো চালু করার জন্য তো সরকার পরিকল্পনা নিয়েছে, 60,000 কোটি টাকা। কিন্তু সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে সেগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হচ্ছে, মানে রাষ্ট্রীয় সম্পদটা ব্যক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে, এবং ব্যক্তি যারা তারা আবার ব্যাংক থেকে লোন নিয়ে এগুলো কিনবেন। তার মানে জনগণের টাকায় মাছের তেলে মাছ ভাজার মতন একটা জায়গায় চলে যাচ্ছে। এটা অতীতের ফলগুলো ভালো হয় নাই, এবারও কিন্তু সেই জায়গায় আবার একটা নতুন লুটপাটের মানসিকতা থেকে একদল লোক এখানে আসবে। তো সেটা একটু খেয়াল রাখা দরকার। আর যদি বলি যে সামনে দুটো জিনিস আসবে, একটা হচ্ছে যে সামনে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, সেই ক্ষেত্রে দলকে কতখানি প্রস্তুত এবং দলকে কতখানি নিয়ন্ত্রণ করতে পারবেন, যেটা একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা সংকট আছে, দ্বিতীয়ত দলের মধ্যে যদি এই মানে ইয়েটা বেড়ে যায়, কম্পিটিশনের নামে কনফ্লিক্ট যদি বেড়ে যায়, কম্পিটিশন হওয়া দলে ভালো, কিন্তু আমাদের এখানে তো কনফ্লিক্টটাই বেশি হয়, সেটা যদি হয় তাহলে এটা একটা বড় সমস্যা তৈরি করবে। আর একটা হচ্ছে যে সরকার যে পরিকল্পনাগুলো নেয় দল তার সঙ্গে কমপ্লাই করছে কিনা, এইটা কিন্তু খুব বেশি কখনো কখনো দৃশ্যমান হয় না। বলে সরকারের বক্তব্য একরকম, স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের আচরণ আর একরকম, সেইটা একটু দেখা দরকার। আর যেটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের মতন দেশে জ্বালানির উপর আমাদের বিদেশি নির্ভরতাটা এইটা কমিয়ে আমরা রিনিউয়েবল এনার্জির দিকে কতটা যেতে পারি সেটার একটা আচ্ছা, দৃশ্যমান এটা পদক্ষেপ আপনি নেব। তো মানে মানে যে এটা নিয়ে অনেকদিন ধরে কাজ করেন, এটা কি এই সভরেনটি আসলে কি আমাদের জাতীয়ভাবে যে আমাদের মানে আমরা কতটা সভরেন এই জায়গার মধ্যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে? ওভারঅল বাংলাদেশের যে পলিটিক্যাল লিগেসি দেখেন, জ্বালানির ক্ষেত্রে আমরা সবসময় আমাদের যে এনার্জি সিকিউরিটি অ্যান্ড সভরেন্টির কথা বলতেছি, কিন্তু আসলে বাংলাদেশ এই জায়গাটার মধ্যে আগামী দিনগুলোতে কতটা সভরেন থাকতে পারবে? পারবে যদি লুণ্ঠনমূলক এবং দুর্নীতিমূলক প্রকল্পগুলো না নেওয়া হয়। যেমন ধরুন আমরা আদানির কাছ থেকে 2800 মেগাওয়াট বিদ্যুৎ কেনার প্রস্তুতি নেওয়াটা খুব দরকার ছিল নাকি? ওই বিদ্যুৎটা আমি যদি কোল বেসড পাওয়ার প্ল্যান্টে করেই থাকি তাহলে আদানির কাছ থেকে কেন কিনতে হলো আমাদের? এক। আর 2 নম্বর হচ্ছে আদানি কখনো কি 2800 মেগাওয়াট দিয়েছে? হঠাৎ তার 500 মেগাওয়াট কমে যাচ্ছে, হঠাৎ তার মানে আমি ওর বিদ্যুৎ নিয়ে আমাদের কারখানা চালু করছি, আজ সকালে শুনলাম যে বিদ্যুৎ পাওয়া যাবে না।
এই যে নানা ধরনের জটিলতার মধ্যে পড়ে গেলাম, এখান থেকে কি শিক্ষাটা আমাদের নেওয়া উচিত নয়? 2 নম্বর হচ্ছে আমরা যে সোর্সগুলো কি, আমরা তো পাওয়ার প্ল্যান্ট তৈরি করলাম অনেক আগের সরকারের সময়, আমরা দেখেছি যে আমরা 29,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা নাকি আমাদের আছে। আচ্ছা, আমরা তো ডিটেইল যদি থাকে যদি বলি, তাহলে তার সঙ্গে আমার জ্বালানি লাগবে না। না, আমি যে প্রশ্ন করেছিলাম, না এত ডিটেল আলাপ করলে তো আমাদের সময় থাকবে না। বলতে চেয়েছি যে সরকার বা সরকারগুলো জ্বালানি ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো নেয়, এটা কি সোললি তাদের ইচ্ছার প্রতিফলন ঘটে, নাকি এখানে আমাদের সভরেন্টি অনেক সময় কম্প্রোমাইজড হয়ে যায়? আমার সভরেন্টির কম্প্রোমাইজের চাইতে লুণ্ঠন মানসিকতাটার কারণে হয়। সভরেন্টিকে কেউ ঘাড় ধরে আমাকে এটা করায় না, আমরা তো নিজেরা স্বেচ্ছায় গিয়ে এটা করি। ওকে, আমি উত্তর পেয়েছি। আরেকটা বিষয় জনাব জুবায়ের বাবু, সেটা হচ্ছে যে এই আলোচনা বা বিরোধী দল থেকে অনেক আসে যে অনেক পলিটিসাইজেশন হচ্ছে, দলীয়করণ হচ্ছে প্রশাসন বা বিভিন্ন পদে, শিক্ষাঙ্গনে, এইটা কিন্তু আসে একটা। আরেকটা হচ্ছে যে নেপোটিজমের প্রশ্নগুলো আসছে বিভিন্ন ফর্মে। কিভাবে দেখেছেন? না, আমি দলীয়করণ বিষয়টাকে আমি আসলে এভাবে দেখছি না। একটা মানুষ দল করে, কিন্তু তার যদি যোগ্যতা থাকে কোনো কাজ করার, সেখানে কি আপনি তাকে দেবেন না কাজ করতে? ওকে, তো এটা একটি প্রশ্ন। আর 2 নম্বর হচ্ছে একটি রাজনৈতিক সরকার, কিন্তু এটা কিন্তু অরাজনৈতিক সরকার নয়। তো রাজনৈতিক সরকার যখন আসে তার সুবিধার জন্য, কারণ রাজনৈতিক সরকার কিন্তু তার কিন্তু কমিটমেন্ট থাকে, তার রাজনৈতিক কমিটমেন্ট থাকে জনগণের প্রতি, এবং এই রাজনৈতিক কমিটমেন্টগুলো যখন জনগণের এই সেবাটা পৌঁছে দিতে চায়, সেই জায়গাতে কিন্তু তার কিছু লুক লাগবে, তার নিজের লুক লাগবে। সুতরাং সেখানে সে তার নিজের লুক সেট করতেই পারে, এবং আমাদের দেখার বিষয় হচ্ছে সেই প্রক্রিয়াটি বৈধ কিনা এবং সে যোগ্য কিনা। এইটি যদি হয় তাহলে কিন্তু এই জায়গাতে আমি মনে করি না এই যে বর্তমানে যে কথাটা উঠছে বা কথাটা বলছে, এটা আসলে আমরা না জেনে বলছি। পৃথিবীতে দেখুন, পৃথিবীতে কোন দেশে সেটা হয় না? এমন একটি দেশ দেখান যেখানে সরকার, রাজনৈতিক সরকার পরিবর্তনের সাথে সাথে সেখানে আমলা এবং অনেক কিছুতে পরিবর্তন হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি দেখবেন ফেডারেল আপনার কর্মচারী প্রায় 18,000 কর্মচারী একদিনে চাকরি চলে যায়, এবং 2 মাস 3 মাসের ভিতরে যে সময়টা তারা পরিবর্তনের জন্য প্রায় 1,55,000 লোকের চাকরি চলে যায়, এবং নতুন লোক চাকরিতে আসে। মানে সেই লোকগুলো কারা? হ্যাঁ, অনেক ধরনের বেতনও পায়। এখন আপনার পরামর্শ অনুযায়ী আমরা কি সেই প্ল্যাটফর্মে কি উঠবো যে আমরা এইভাবে নতুন এটা? না, তাহলে সরকার, আপনি আমাকে বলেন, একটা রাজনৈতিক সরকার তার নিজের লোক যদি না থাকে, তাহলে তার যে রাজনৈতিক কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্টের সেবাটা কিভাবে পৌঁছাবে? ওকে, মানে এটা মানে যে কিছুটা জাস্টিফিকেশন আছে আপনার দৃষ্টিতে। জি, অবশ্যই। যেন রিপন একদমই শেষ বক্তব্য, সেটা হচ্ছে যে সরকারের ভালো মন্দ বিচার করার জন্য নানা ধরনের ইনস্টিটিউশন আছে, পার্লামেন্টে জবাব দিতে করবে, আমরা যারা মিডিয়া আছি আমরা ওভারসাইট আছে, আমাদেরকে আদার ইনস্টিটিউশন আছে। দল হিসেবে মানে বিএনপি এই সরকারের প্রতি মানে কতটা ওয়াচফুল বা কতটা ওয়াচডগের ভূমিকা পালন করতে পারে, যে যেন আপনারা এখানে ঠিক করছেন? অনেক সময় বলে না যে দলের সঙ্গে সরকারের দূরত্ব বেড়ে যাচ্ছে, তার মানে এই জায়গাগুলোতে সমন্বয়ের অভাব ঘটছে, ওই জায়গার মধ্যে দল আসলে কোন জায়গায় আছে? এখানে হচ্ছে কি, এটা একটা মানে এই যে ডিবেটটা বা যে কথাগুলো আমরা শুনি, দলের সাথে ডিফারেন্স হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি যেগুলো শুনি, এগুলো আসলে এটা না এখনো হয়ে যাচ্ছে, এই অভিযোগ আসে না। সাধারণত বিভিন্ন সরকার সময় আপনি দেখবেন এই কথাগুলো পত্রিকায় লেখা হয়, বলা হয়। এর ওয়ান অফ দ্য রিজন হচ্ছেন যিনি মানে হেড অফ দ্য গভর্নমেন্ট, তিনি পার্টির প্রধানও, এটা তো সত্য। আবার দেখা গেল দলের মহাসচিব যিনি, তিনি এলজিআরডি মিনিস্টার। তো সংস্কারের দাবি তো হচ্ছে দুইটা আলাদা করে না, দলের যিনি সেক্রেটারি তিনি আবার এলজিআরডি মিনিস্টারও হন না। এটা অবশ্যই এরশাদের আমল থেকে রেওয়াজটা চালু হতো, এবার অবশ্য আবার বোধহয় রেওয়াজটা ভাঙছি বোধহয় আমরা। যদি ডক্টর মঈন খান যদি এলজিআরডি মিনিস্টার হয়ে যান, তাহলে হয়তো এই ধারাটা ভাঙছি আমরা। আচ্ছা, গেল, এটা প্রেসিডেন্ট জিয়ার আমলও ছিল না। আচ্ছা, তো যাই হোক, আমি যেটা বলছিলাম, শেখ হাসিনার সময় শেষের দিকেও ছিল না, হোয়াট এভার। তা আমি বলতে চাচ্ছি যে কি, আপনার যখন আপনার দলের লোকেরাই তো এমপি, আপনার দলের লোকেরাই আপনার মন্ত্রী, তো ফলে একটা দল এবং সরকার মোটামুটি একাকার হয়ে যায়। এটা তো কমিউনিস্ট পার্টি না, এ সেট অফ পিপুল গভর্নমেন্টে থাকবে, সেট অফ পিপুল আপনার পার্টি রান করবে। এটা চীনে, রাশিয়ায়, অন্যান্য দেশের, রাশিয়ার সিস্টেমটা আমি পুরোপুরি জানি না এখন। তো যাই হোক, এখন রাইট। তা আমি যেটা বলতে চাই যে এটা কোনো অভিযোগ না, ইনফ্যাক্ট এটা অভিযোগ না। তারপরও যারা দলের মানে অর্থাৎ যারা সরকারের বাইরে যারা থাকে, যেমন ধরেন আমি যেমন সরকারের বাইরে, আপনি স্বাধীনভাবে সরকারের সমালোচনা করবেন? ওয়েল, না, সেটা আমি ততটুকুই করব, আমি নিশ্চয়ই করব। কেন করব না? সেটা হচ্ছে যে আমি উইদিন পার্টি করব, উইদিন ফোরামে করব। আমি বলতে পারি যে ঠিক এইভাবে করে, যেমন আমি বিদ্যুতের কথাই বললাম যে আমাদের একজন মন্ত্রী বললেন 2 থেকে 3 বছর লাগবে। আমি কিন্তু পাবলিকলি বলছি ইট উইল টেক লেস দেন 1 ইয়ার। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, আমি তো পার্টির ভাইস চেয়ারম্যান।
আমি তো বলছি ইট ইজ পসিবল। আমি বলছি এখানে সরকারের অনেক ধার দেনা করার দরকার নেই, বিদেশ থেকে টাকা আনার দরকার নেই। ইট উইল বি দ্য পিপল, জনগণই বিদ্যুৎ তৈরি করবে। এটা আমি ডিটেল বলেছি। আমি কি 1 মিনিট পাবো? 1 মিনিটই শেষ করে দেন। আচ্ছা, তাহলে আমি বলে দিই, 40 সেকেন্ড। কারণ এটা আমি ইনফ্যাক্ট আমি এটা না, বিদ্যুৎ নিয়ে নয়, আপনি ওভারঅল শেষ করুন। আমি একটু বিদ্যুৎ নিয়েও বলবো। না, তাহলে আর সময় নেই, আচ্ছা, বিদ্যুৎ নিয়ে বলে শেষ তো হবে না। তাহলে যা হোক, যেটা বলছি যে বিদ্যুতে আমরা এই সমস্যার মধ্যে থাকবো না, এটা কিন্তু এটা আমি বলছি, Okay. এবং এটা সম্ভব। এটা আমরা তারপর ল অ্যান্ড অর্ডার, যেটা ল অ্যান্ড অর্ডার, আমার তো পুলিশ লাগবে। তো পুলিশ যে ট্রমার মধ্যে গিয়েছে, পুলিশ আমি মানে পোশাক বদলে দিয়েছি, পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করেনি। ওখানে এটাকে ওভারসাইট করতে হবে, ওখানে আপনার শক্তভাবে দেখতে হবে আপনার দলীয় কর্মীদের বিরুদ্ধে যাতে কোনো অভিযোগ না আসে, সরকারের যে সফলতাগুলো সেগুলো যাতে কোনো রকমভাবে আপনার এটা মানে কি বলে বদনামের মধ্যে না যায়। সেক্ষেত্রে যারা দলের বাইরে যারা আমরা আছি, আমাদের দায়িত্ব হবে ধরিয়ে দেওয়া সরকার। দলের কর্মীদেরকে সামাল দেওয়া। এটা তো মানে স্বরাষ্ট্রমন্ত্রী বা এলজেডি মন্ত্রী কাজ হবে, দলের যারা নেতা। যেমন আমি মনে করি ফরিদপুর বিভাগের দায়িত্বে আমি আছি, আমার দায়িত্বপ্রাপ্ত জেলাগুলোর মধ্যে যদি কোনো পলিটিক্যাল নন গভর্নেন্স যদি হয়, তো সেটা কি দেখবো না? আমি আমার দেখতে হবে না? আমি সবই সরকার উপর ছেড়ে দেবো। আর এগোতে পারবো না। ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন, ধন্যবাদ জনাব জুবায়ের বাবু, ধন্যবাদ জনাব রাজিকুজ্জামান রতন। প্রিয় দর্শক, এই ছিল ইস্পাহানী মির্জাপুর চা মুক্ত কণ্ঠে। আমরা আলাপ করছিলাম বঙ্গভবনের নতুন রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ, তার শপথ এবং তার কাছে জাতির প্রত্যাশা এবং তাকে ঘিরে আমাদের যে অভিব্যক্তি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি অতিথিদের সঙ্গে। একই সঙ্গে সরকারের কিছু মন্ত্রিসভায় কিছু রদবদল হয়েছে, সেই পরিবর্তন আগামী দিনে কী সুফল বয়ে আনে, মানুষের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে দৈনন্দিন জীবন থেকে শুরু করে অর্থনীতিতে, বিদ্যুৎ জ্বালানি খাতে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহ কর্মসংস্থান সহ নানা ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আছে, সরকার সেগুলো কতটা আন্তরিকতার সঙ্গে, সদিচ্ছার সঙ্গে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে, জনজীবনে কতটা স্বস্তি বয়ে নিয়ে আসে, সেই আলোচনাগুলোই চলছিল, আগামী দিনও চলবে। শেষ করছি আজকের অনুষ্ঠান। দেখা হবে আবারও পরের কোনো অনুষ্ঠানে।